আজকে যে জিনিসগুলো শিখলে সেটা হচ্ছে আমি সংক্ষেপে একবার বলে যাই যে আমরা কখন দ্যাট ব্যবহার করি লিঙ্কার, কখন ব্যবহার করি না। আমরা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট সেগুলো আমরা কখন ব্যবহার করি এবং কিভাবে চেঞ্জ করি ন্যারেশন তোমরা শিখলে। প্রেজেন্ট কন্ডিশনাল এবং কন্ডিশনাল কন্টিনিউয়াস কিভাবে তৈরি হয়, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, এই দুটো টেন্সকে আমরা কিভাবে চেঞ্জ করি। ফিউচারের আরও যে দুটো টেন্স আছে সেগুলো এখন প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয় না, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো বন্ধুরা, আমাদের ন্যারেশন চেঞ্জ শেখার ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো আমরা যে লিঙ্কার ব্যবহার করি দ্যাট, এবং অনেক সময় সেটা ব্যবহার করি না, এই বিষয়ে অনেকের ডাউট সৃষ্টি হয়েছে, আমাকে অনেকে পার্সোনালি ফোন করেছো। তো প্রথমে ক্লাসের শুরুতে সেই ডাউটটা ক্লিয়ার করে নিই। দেখো, তো আমাদের ডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি এবং ইনডিরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ, যাকে আমরা বলে থাকি পরোক্ষ উক্তি। এখন আমরা যদি প্র্যাকটিক্যালি পরোক্ষ উক্তি বা ইনডিরেক্ট স্পিচটা ব্যবহার করি তখন আমরা দ্যাট উজ্জ্ব রাখি। তো কেমন বিষয়টা দেখো। তো দেখো বন্ধুরা, আমি বোর্ডে যে বাক্যটি লিখেছি, শি সেইড আই হ্যাভ ডান ইট, সে বলেছিল যে আমি এটা করেছি। এটাকে যদি আমরা ইনডিরেক্ট স্পিচ করি তাহলে কেমন হবে? অনেক সময় এই ইটের পরিবর্তে অনেকে দ্যাটও দিয়ে থাকে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা she said that she had done it, এটাকে আমরা যদি বলি she said she had done it, এটা এই হয় যে কমন কিছু রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্বগুলিকে আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করার সময়, অর্থাৎ প্র্যাকটিক্যালি ব্যবহার করার সময় আমরা দ্যাট লিঙ্কারটা ব্যবহার করি না। নর্মালি আমরা লেখার সময় এটা লিখে থাকি, কিন্তু তোমরা মনে রাখবে যে এই দ্যাট কথাটা উজ্জ্ব রাখলেও চলে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা ব্যবহার করার ক্ষেত্রে, অর্থাৎ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। যেমন আরও একটি এক্সাম্পল দেখো, এখানে আমরা একটা রিপোর্টিং ভার্ব ব্যবহার করেছি থিঙ্ক, আগে ছিল সেইড, এখন রিপোর্টিং ভার্ব হয়েছে থিঙ্ক। এটার যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি তো ইনডিরেক্ট স্পিচে কি হবে? আই থিঙ্ক I think that you are probably right, আমি মনে করি যে সম্ভবত তোমার কথাটা ঠিক। তো এখানে দেখো, আমরা দ্যাটকে উজ্জ্ব রেখে বলতে পারি আই থিঙ্ক ইউ আর প্রবাবলি রাইট। তো এখানে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে আমরা ইনফর্মাল স্পিচ, অর্থাৎ কিনা স্পোকেন ইংলিশে এটা ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা ইনফর্মাল স্পিচ, ইনফর্মাল স্পিচকেই বলা হয় স্পোকেন ইংলিশ। তো বন্ধুরা, যদি থিঙ্ক বা সে এই ধরনের রিপোর্টিং ভার্ব থাকে তবে আমরা ইনফর্মালি এটাকে বাদ দিয়ে থাকি। তবে বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে যেমন রিপ্লাই, শাউট, টেলিগ্রাফ ইত্যাদি রিপোর্টিং ভার্ব থেকে থাকে, তবে তোমাকে দ্যাট এই লিঙ্কারটি দিতেই হবে। একটা এক্সাম্পল দেখো, বন্ধুরা বোর্ডে দেখো আমি যে বাক্যটি লিখেছি, শি শাউটেড আই এম বিজি। এই ক্ষেত্রে যদি আমি ইনডিরেক্ট স্পিচ করি তবে হবে শি শাউটেড দ্যাট শি ওয়াজ বিজি। বন্ধুরা মনে রাখবে যে আমরা এখানে এই দ্যাট কথাটা বাদ দিতে পারি না, এটাকে লিখতেই হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যখন শাউটেড তখন আমরা এই দ্যাট এই লিঙ্কারটি আমরা বাদ দিতে পারবো না।
আমরা যদি স্পোকেন ইংলিশেও কথাটা বলে থাকি তবে আমাদের এটাই বলতে হবে শি শাউটেড দ্যাট শি ওয়াজ বিজি, সে চিৎকার করে বলেছিল যে সে খুব ব্যস্ত ছিল। আরেকটা এক্সাম্পল দেখো, বন্ধুরা এই বাক্যটি দেখো, আই রিপ্লাইড আই এম নট কামিং। এখানে আমি উত্তর দিয়েছিলাম যে আমি আসছি না। কেউ হয়তো আমাকে বলেছে তুমি আসছো কি না, আমি বলেছি যে আমি আসছি না। এই ক্ষেত্রেও আমরা যদি ইনডিরেক্ট স্পিচ করি তবে কি হবে, I replied that I was not coming। অর্থাৎ বন্ধুরা এখানে দ্যাট এই লিঙ্কারটাকে আমাকে লিখতেই হবে। সে আমরা কোনো একটা প্রশ্ন যদি সলভ করি লিখে, অথবা আমরা যদি স্পোকেন ইংলিশে এই সেন্টেন্সটি ব্যবহার করি, আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ নট কামিং, আমি উত্তর দিয়েছিলাম যে আমি আসছি না। এই ক্ষেত্রটাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এই রিপোর্টিং ভার্বগুলো যেমন শাউটেড, যেমন রিপ্লাইড, এই রিপোর্টিং ভার্বগুলোর ক্ষেত্রে আমরা দ্যাট লিঙ্কারটা বাদ দিতে পারি না, সেটা স্পোকেন ইংলিশ হোক না কেন। স্পোকেন ইংলিশেও আমরা দ্যাট লিঙ্কারটা দেব। তো আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে যে আমরা দ্যাট কখন বাদ দিয়ে থাকি এবং দ্যাট কখন আমাদের লিখতেই হয়। এবং তোমরা মনে রাখবে যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা দ্যাট বাদ দিয়ে থাকি, কিন্তু এই ক্ষেত্রগুলোকে আমরা অ্যাভয়েড করে চলি। আমরা রিপ্লাইড, শাউটেড, টেলিগ্রাফড ইত্যাদি ক্ষেত্রগুলিকে, অর্থাৎ সে যদি রিপোর্টিং ভার্ব থেকে থাকে এই সমস্ত, তবে আমরা দ্যাট এই লিঙ্কারটা ব্যবহার করবই। এবার আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আমরা আজকে একটা বোর্ডে পেন্ড ইনডেফিনিট টেন্স লিখেছি। তো এখানে লক্ষ্য করো, দ্য টিচার সেইড, দ্য টিচার এখানে সাবজেক্ট, রিপোর্টিং ক্লজের সাবজেক্ট, রিপোর্টিং ক্লজের ভার্ব হচ্ছে সেইড, এবং এটাকে আমরা আরভি দিলাম। এবার রিপোর্টেড ক্লজে চলে আসি। রিপোর্টেড ক্লজের সাবজেক্ট হচ্ছে আর্থ, রিপোর্টেড ক্লজের ভার্ব হচ্ছে মুভস, মুভস রাউন্ড তোমরা বলতে পারো, আর শেষে অবজেক্ট আছে সান। তো বন্ধুরা লক্ষ্য করো, এটাকে যদি আমি ন্যারেশন করি, যেহেতু এখানে সেইড আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আমাদের মনে হতে পারে এই রিপোর্টেড ভার্ব যেটা আছে, সেই রিপোর্টেড ভার্ব মুভস প্রেজেন্ট টেন্সে আছে, ওটাকে আমাদের পাস্ট টেন্স করতে হবে, কিন্তু তা নয়। আমাদের মনে রাখতে হবে এই জিনিসটাকে আমরা বলে থাকি ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই বিষয়টা একটা চিরন্তন সত্য। এবং এই চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি কিছু থাকে, তবে আমাদের কি করতে হবে? তো বন্ধুরা, যদি এই ধরনের ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট কিছু থেকে থাকে, আমাদেরকে রিপোর্টেড ক্লজের যে ভার্বের টেন্স, সেই টেন্সটা চেঞ্জ করতে নেই। আমরা কখনোই এই ভার্বটা, এই যে প্রেজেন্ট টেন্স আছে RV1, এই টেন্সটা আমরা চেঞ্জ করব না। আমরা সরাসরি দ্যাট লিঙ্কার দিয়ে জুড়ে দেব। আমরা লিখব আমরা আনসারটা লিখব দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। লক্ষ্য করো বন্ধুরা, আমরা কেবলমাত্র এখানে যে কমা, ইনভার্টেড কমা ছিল, অর্থাৎ যে পাংচুয়েশন মার্কস ছিল, সেটাকে অমিট করেছি, সেটাকে বাদ দিয়ে দ্যাট দিয়ে লিঙ্ক করে দিয়েছি। এবং নর্মালি এই টিটা স্মল লেটার হয়ে গেছে, তা বাদে কিছুই চেঞ্জ হয়নি, শেষে ফুল স্টপ বসেছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছে। তো এই ধরনের ইউনিভার্সাল ট্রুথগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এইগুলো ন্যারেশন করার সময় আমরা কখনোই কোটেশনের মধ্যে, অর্থাৎ রিপোর্টেড ক্লজের মধ্যে যে ভার্বটা, সেই রিপোর্টেড ভার্বটাকে আমরা টেন্স চেঞ্জ করি না, যে টেন্সে থাকে সেই টেন্সেই বসবে। এটা রিপোর্টেড ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট টেন্সে ছিল, আমরা প্রেজেন্ট টেন্সে লিখেছি, যদিও বাইরে কোটেশনের বাইরে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে ছিল।
তো এরকম আরও কিছু এক্সাম্পল আমি বোর্ডে করাচ্ছি, তোমরা দেখে নাও। যেগুলি আমরা প্রয়োজনে অনেক সময় আমরা চেঞ্জ করে থাকি, আবার প্রয়োজনে আমরা চেঞ্জ করি না, যেগুলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট হতে পারে, সেগুলো তোমরা কয়েকটা বোর্ড এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও, বুঝতে পারবে। এই বাক্যটা লক্ষ্য করো বন্ধুরা, হি সেইড আই হ্যাভ মিস দ্য ট্রেন। সে বলেছিল সে ট্রেনটা মিস করেছে। তো বন্ধুরা, সে বলেছিল যে সে ট্রেনটা মিস করেছিল, এটাকেও আমরা বলতে পারি। আবার সে বলেছিল যে সে ট্রেনটা মিস করেছে, এটাও আমরা বলতে পারি। নর্মালি দেখা যায় কি, আমরা সে বলেছিল যে সে ট্রেনটা মিস করেছে, আমরা এরকম বলে থাকি। অর্থাৎ আমরা টেন্সটা চেঞ্জ করি না, আমরা প্রেজেন্ট পারফেক্ট ছিল সেটাকেই রেখে দিই। তো দেখো এর আনসারটা কি হবে? ইনডিরেক্ট স্পিচ। লক্ষ্য করো বন্ধুরা, এই নারেশনটার ক্ষেত্রে রুল যদি কেউ দেখাতে চায় তবে তার হ্যাড লিখতে হয়। হ্যাভ এই টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে হ্যাড বসলো। আমরা যখন এটাকে লিখব তখন আমরা লিখব হি সেইড দ্যাট হি হ্যাড মিস দ্য ট্রেন। কিন্তু যখন আমরা বলবো তখন আমরা হি সেইড দ্যাট হি হ্যাজ মিস দ্য ট্রেন। এবং দুটোই সত্য, দুটোই হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তো এই ধরনের হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে আমরা লিখব এবং বলবো, এইগুলো মাথায় রাখতে হবে। তো কেউ যদি ভুল করে হ্যাজ লিখে ফেলে সেটাকে আমরা ইনকারেক্ট বলতে পারি না, যেহেতু এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। অতএব সে লিখতেই পারে হি সেইড দ্যাট হি হ্যাজ মিস দ্য ট্রেন। কিন্তু আমরা অনেক সময় রুলে চলে আসি, রুল পড়তে গেলে আমাদের মনে রাখতে হবে যে এই হ্যাভটা হ্যাড হয়ে যাবে। তখন আমরা লেখার সময় লিখি হি সেইড দ্যাট হি হ্যাড মিস দ্য ট্রেন। নর্মালি এটাও কারেক্ট, এটাও কারেক্ট। তো তোমরা, আমি পরীক্ষার খাতায় লেখার জন্য অবশ্যই বলবো যে তোমরা হ্যাডটা লিখে দেবে, কারণ হ্যাজটা লিখে দিলে অনেক এক্সামিনাররা এই বিষয়ের ফান্ডাটা তখন খাতা দেখার সময় মাথায় আসবে না যে এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তো আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অবশ্যই আমরা বলবো হি সেইড দ্যাট হি হ্যাজ মিস দ্য ট্রেন। আর অবশ্যই তোমরা স্পোকেন ইংলিশের দ্যাট বাদ দিয়ে বলবে হি সেইড হি হ্যাজ মিস দ্য ট্রেন। তো আরেকটা এক্সাম্পল দেখো, হি সেইড ইংলিশ ইজ ইজি টু লার্ন। সে বলেছে যে ইংরেজিটা শেখার পক্ষে খুবই সহজ। এই যে ইংলিশ ইজ ইজি টু লার্ন, আমাদের এই ইজ ভার্বটা নর্মালি এই সেইড এই পাস্ট টেন্সের জন্য কি হয়, পাস্ট হতে চাই। কিন্তু যদি আমরা এটাকে ন্যারেট করি আমাদের কি লেখা উচিত? হি সেইড দ্যাট ইংলিশ ইজ ইজি টু লার্ন। কারণ ইংলিশ তো ওয়াজ ইজি টু লার্ন হতে পারে না। ইংলিশ শেখার পক্ষে খুব সহজ ছিল, আজকালকার দিনে কঠিন হয়ে পড়েছে, এরকম তো বিষয়টি নয়। কিন্তু আমরা রুল যদি দেখি, রুল বলছে যে এই ইজটা ওয়াজ হবে। কাজে যদি কেউ লিখে ফেলে হি সেইড দ্যাট ইংলিশ ওয়াজ ইজি টু লার্ন, আমরা কাটতে পারি না, আমরা এটাকেও রাইট দিয়ে দিই। এক্সামিনাররা এটাকেও রাইট দেবে। কিন্তু যদি কেউ গভীরভাবে ভাবে দেখবে যে এটা ইজ হওয়া উচিত এবং ইজি ঠিক। আমরা যখন স্পোকেন ইংলিশে বলবো দ্যাট ওয়ার্ড দেবো, আমরা বলবো হি সেইড ইংলিশ ইজ ইজি টু লার্ন। আমরা বলবো হি সেইড ইংলিশ ইজ ইজি টু লার্ন। আমরা বলবো না হি সেইড দ্যাট ইংলিশ ওয়াজ ইজি টু লার্ন। কিন্তু লেখার সময় তোমরা লিখতে পারো হি সেইড দ্যাট
English was easy to learn, কিন্তু লেখা উচিত he said that English is easy to learn। এই বিষয়টা খেয়াল রাখবে, এটা ইউনিভার্সাল ট্রুথ হিসেবেও পড়ে যাচ্ছে, আবার এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট না, এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল ট্রুথ হিসেবে আমরা ধরতে পারি সেন্টেন্সটিকে, সেই কারণে ইজও ঠিক ওয়াজও ঠিক। আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন ক্ষেত্রে বিষয়টি প্রয়োগ করব। আমরা পরীক্ষার হলে যদি লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা ওয়াজ লিখে দিয়ে আসবো, আমরা ইজ লিখবো না। আবার যদি কেউ ভুল করে ইজ লেখে তাকে আমাকে রাইট দিতে হবে, কারণ এটা একটা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে আমি দেখতে পারি। কাজে কিছু কিছু ক্ষেত্রে অপশনাল উত্তরটা, যেমন এইটা। ঠিক এইরকম আরও একটা এক্সাম্পল দেখো, পুরোটা মুসলাম না। আই নো ইয়োর অ্যাড্রেস, আমি তোমার অ্যাড্রেস জানি, আমি তোমার ঠিকানা জানি। এখন সেটাকে তুমি কাউকে যদি বলো, কি বলবে? হি সেড দ্যাট হি নোজ মাই অ্যাড্রেস। এখন এটা যদি নর্মাল রুল দেখি তবে নো এর পাস্ট টেন্স নিউ হয়ে যাবে। এখানে দেখো যে সে বলেছিল যে আমি তোমার অ্যাড্রেস জানি, সেটাকে আমাকে যদি বলে থাকে হি সেড দ্যাট হি নোজ মাই অ্যাড্রেস, আমরা বলতে পারি সে আমার অ্যাড্রেস জানে। সে বলেছিল যে, কারণ অ্যাড্রেস আমার জানতো, এরকম তো হয় না যে সে বলেছিল যে সে আমার অ্যাড্রেস জানতো। কিন্তু রুলে যদি চলে আসো তবে কিন্তু নিউ হবে, অর্থাৎ এখানে নোজও ঠিক আবার নিউও ঠিক, দুটোই রাইট। আমরা নোকে নোজ করলাম কেন? হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে নো এর সঙ্গে একটা এস বা এস যুক্ত করে দিয়েছি, সেটা তোমরা জানো। আই হচ্ছে ফার্স্ট পার্সন, তো পার্সনগুলো আমরা আবার পরবর্তীতে শিখব। আর নিউ কেন হয়েছে যদি আমি বলি যে সেইড পাস্ট টেন্সে ছিল, তাই এই নো এই রিপোর্টেড ভার্বটা এই রিপোর্টিং ভার্বের জন্য চেঞ্জ হয়েছে। রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে ছিল তাই রিপোর্টেড ভার্বটা পাস্ট টেন্স হয়েছে রুল অনুযায়ী। তো আমরা তো রুল শিখবো না, আমরা প্র্যাকটিক্যালি শিখছি। কোথায় তোমরা নিউ লিখবে, কোথাও তোমরা নোজ বলবে, এটা তোমাদের একটা শেখার বিষয় আছে, তোমাদের উপলব্ধি করার বিষয় আছে, তোমাদের রিয়েলাইজেশনের বিষয় আছে। আমি বারবার বলছি যে ন্যারেশনগুলো তোমরা এইভাবে আত্মীকরণ করো নিজেদের মধ্যে, তোমাদের বিষয়টা একটা কনফিডেন্টলি তোমরা পরে বোঝাতে পারবে কাউকে যে আমরা কেন এখানে নোজ লিখতে পারি, আবার কেন আমরা এখানে নিউও লিখতে পারি, কেন দুটোই ঠিক। আবার কোন সময় আমরা দ্যাট দেব না, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমি শুরুতেই বলেছি। এইগুলো আমরা শিখব। তো বন্ধুরা, আরেকটা বিষয়, একটা মজার বিষয় বলে দিই তোমাকে। এই যে ইওর কথাটা আছে, এটা একটা পজিটিভ প্রোনাউন। এটা সে বলেছিল, আমাকেও হতে পারে অন্য কাউকে হতে পারে। সে বলেছিল আমি তোমার অ্যাড্রেস জানি, আমি আমার সামনে দাঁড়িয়ে কাউকে বলছে যদি হয়। আমাকে যদি বলে তখন এইটা হয়, কাউকে যদি বলে, সে যদি একটা মেয়ে হয় তখন এই মাইটা হয়ে যায় হার, আর সে যদি একটা ছেলে হয় এখানে হয়ে যায় হিজ অ্যাড্রেস। যেমন মাই অ্যাড্রেস, একটা মেয়ে হলে হবে হার অ্যাড্রেস এবং একটা ছেলে হলে হবে হিজ অ্যাড্রেস। তো বন্ধুরা, আশা করি তোমরা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্টটা বুঝতে পারলে। তো নেক্সট তো বন্ধুরা, বোর্ডে দেখো আমি 3টি বাক্য লিখেছি। এখন আজকে আমরা প্রেজেন্ট টেন্সটাকে শেষ করছি। প্রেজেন্ট টেন্সে যে আরও 3টে টেন্স আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট বাদে বাকি 3টে আরও টেন্স আমি এক্সাম্পল দিয়েছি। প্রথম যেটা আছে কমল সেইড, কমল বলেছিল আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
এই ভেতরের অংশটা। মাদার সেইড আই এম কুকিং ডিনার, মা বলেছিল আমি রাতের খাবার রান্না করছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি সেইড আই হ্যাভ বিন ড্রয়িং আ পিকচার ফর 2 hours, সে বলেছিল আমি 2 ঘন্টা ধরে একটা ছবি এঁকে চলেছি, তার কাজটা শেষ হয়নি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে 3 প্রকার টেন্স হলেই আপাতত আমাদের প্রেজেন্ট টেন্সের ন্যারেশনগুলো শেখা হয়ে যায়। তো এখানে সবই অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা হচ্ছে। আমি অ্যাসার্টিভ সেন্টেন্স শেখানোর সময় তোমাদেরকে বলবো বিষয়টা। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আমরা শিখছি, প্রেজেন্ট এর টেন্সটা এই 3টে শিখলে আমাদের শেষ হবে। তো দেখো প্রথমটা হচ্ছে কমল সেড আই হ্যাভ ডান ইট। তো বারবার বলছি যে রিপোর্টিং ভার্বটা আমাদের খেয়াল রাখতে হবে। রিপোর্টিং ভার্ব কি আছে? সেইড, পাস্ট টেন্সে আছে। যখন পাস্ট টেন্স থাকবে রিপোর্টিং ভার্ব, আমরা রিপোর্টেড ক্লজের মধ্যে যে ভার্ব অর্থাৎ সেই রিপোর্টেড ভার্বটাকে পাস্ট টেন্সে চেঞ্জ করব। প্রথম বাক্যে রিপোর্টেড ভার্ব আছে হ্যাভ ডান। তো এই যে হ্যাভ ডান, এটাকে আমাকে পাস্ট টেন্স করতে হবে। তো আনসারটা হবে অর্থাৎ ইনডিরেক্ট স্পিচ হবে কমল সেড দ্যাট হি হ্যাড ডান ইট। কমল বলেছিল যে সে এটা করেছিল। একটা বিষয় বলে রাখি বন্ধুরা, অনেকে এই ইটটাকে দ্যাট করে, অনেকে রুলস করানোর সময় বা দেখবে যে অনেক টিচাররাও আছেন যে বলে ইটটা দ্যাট হয়। কিন্তু বন্ধুরা খবরদার ইটটাকে দ্যাট করবে না, তোমাদের সেন্টেন্সের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এখানে ইট লিখলে কোনো ক্ষতি নেই, অতএব ইটটা তোমরা লিখে দেবে। কমল সেড দ্যাট হি হ্যাড ডান ইট, আমরা যদি বলি কমল সেড দ্যাট হি হ্যাড ডান দ্যাট, লিখলে ভুল নেই, কিন্তু আমরা কি করব? আমরা ইটটাকে ইট রেখে দেবো, ইটটা চেঞ্জ না করলেও চলে। তো এখানে আমরা কি চেঞ্জ করেছি? হ্যাভ, এই ভার্বটা চেঞ্জ হয়ে হ্যাড হয়েছে। অ্যাকচুয়ালি হ্যাভ ডান চেঞ্জ হয়ে হ্যাড ডান হয়েছে। তো এই রিপোর্টেড ভার্বটা আমরা চেঞ্জ করেছি এই রিপোর্টিং ভার্বের জন্য। একইভাবে তোমাদের পরেরটা দেখে কি চেঞ্জ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, মাদার একজন মহিলা, সেই কারণে আইটা হবে শি, এমটা হবে ওয়াজ কুকিং, ডিনার। উত্তরটা হলো মাদার সেড দ্যাট শি ওয়াজ কুকিং ডিনার। তো এখানে কি চেঞ্জ হয়েছে লক্ষ্য করো বন্ধুরা, এই যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে ছিল, সেই কারণেই আমাদের এই রিপোর্টেড ক্লজের মধ্যে যে রিপোর্টেড ভার্বটা রয়েছে অ্যাম কুকিং, সেটা হয়েছে ওয়াজ কুকিং। প্রোনাউন আই হয়েছে শি, দ্যাট দিয়ে আমরা লিঙ্ক করেছি, কোটেশন তুলে দিয়েছি, অর্থাৎ পাংচুয়েশন মার্কটা আমরা তুলে দিয়েছি, শেষে একটা ফুল স্টপ দিয়েছি। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কি করছি? একইভাবে ইনডিরেক্ট স্পিচে হি সেড দ্যাট, আইটা এই প্রোনাউনের জন্য হয়ে যাবে হি সেড দ্যাট হি, হ্যাভ বিন হয়ে যাবে হ্যাড বিন। কেন হলো? এই রিপোর্টিং ভার্বের জন্য, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে ছিল, সেই কারণে ভেতরের যে প্রেজেন্ট রিপোর্টেড ভার্বটা আছে সেই ভার্বটা পাস্ট রিপোর্টেড ভার্ব হয়ে যাবে। হি হ্যাড বিন ড্রয়িং, তারপরে যা আছে তাই বসবে, কমা ইনভার্টেড কমা, এই পাংচুয়েশন মার্কসগুলো উঠে যাবে। তো তোমরা শিখলে যে প্রেজেন্ট টেন্সের বাকি যে 3টে টেন্স ছিল আমরা আগে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখেছি, এবার শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো নেক্সট আইটেম। তো বন্ধুরা, পাস্ট টেন্সের ন্যারেশনগুলো করার আগে আমি ফিউচার টেন্সটা শুরু করি। কারণ হচ্ছে পাস্ট টেন্সের একটু এলাবোরেটলি আমাকে ব্যাখ্যা দিতে হবে, কারণ ফিউচার টেন্সের ন্যারেশনগুলো খুবই কম আসে এবং ফিউচার টেন্সের যে 4টে টেন্স তার মধ্যে একমাত্র 2টো টেন্সই ব্যবহৃত হয় বলে আমি প্রথম 2টো টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট এবং ফিউচার কন্টিনিউয়াস এই 2টো টেন্সই আমি তোমাদেরকে শেখাবো। তো বোর্ডে দেখো, তো বন্ধুরা বোর্ডে যে দুটো বাক্য লিখেছি, তোমরা সেই বাক্য দুটি লক্ষ্য করো। প্রথম বাক্যটি হচ্ছে হি সেইড আই উইল বি ইন কলকাতা অন মানডে। তো কেউ এটা প্র্যাকটিক্যালি এই সমস্ত বাক্যের ব্যবহার হয়, যে দুটো বাক্য আমি লিখেছি প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয় এবং প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয় বলেই আমি এগুলো ন্যারেশন করাচ্ছি। অ্যাকচুয়ালি ফিউচার টেন্স প্র্যাকটিক্যালি আমরা সবসময় ব্যবহার করে থাকি না, এইগুলো তোমরা মাথায় রাখবে। তোমরা স্পোকেন ইংলিশেও এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারো, কারণ খুব ইম্পর্টেন্ট এই সেন্টেন্সগুলি, যেগুলো আমরা খুবই ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো প্রথম বাক্যটি হচ্ছে হি সেইড আই উইল বি ইন কলকাতা অন মানডে। এটা ডিরেক্ট স্পিচে আছে, ইনডিরেক্ট স্পিচ আমি করছি। হি সেইড হবে হি সেইড দ্যাট, কমা ইনভার্ট কমা উঠে গেল। এই আইটা এই হি প্রোনাউনের জন্য হবে হি। সেইড পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে, সেই কারণে উইল এটা হবে উড, তারপরে যে আছে তাই বসবে। তো আনসারটা দাঁড়ালো হি সেইড দ্যাট হি উড বি ইন কলকাতা অন মানডে। অর্থাৎ আমরা জাস্ট দ্যাট লিঙ্কারটা ব্যবহার করেছি, উইলটা উড হয়েছে এবং প্রোনাউন আই হয়েছে হি, কমা কোটেশন উঠে গিয়েছে, অর্থাৎ পাংচুয়েশন মার্কগুলো আমরা বাদ দিয়েছি। তো এখানে যে বিষয়টা তোমরা শিখলে ছিল হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্স, শ্যাল বি উইল বি যদি থাকে, তো সেই ফিউচার ইনডেফিনাইট টেন্সটা আমরা কি করেছি, প্রেজেন্ট কন্ডিশনালে পরিণত করেছি। এটাকে বলে প্রেজেন্ট কন্ডিশনাল গ্রামারের ভাষায়। তো এটা মাথায় রাখবে, যদি কোটেশনের মধ্যে ফিউচার ইনডেফিনাইট টেন্স থাকে বা আমরা বলতে পারি সিম্পল ফিউচার, তবে চেঞ্জ হয়ে হয় প্রেজেন্ট কন্ডিশনাল। একে প্রেজেন্ট কন্ডিশনাল বলা হয়। তো উড বি শুড বি যেগুলো ব্যবহার করি গ্রামারের ভাষায় প্রেজেন্ট কন্ডিশনাল বলা হয়। এটা জাস্ট রুল, তোমাদের জেনারেল নলেজের জন্য আমরা জাস্ট শিখে গেলাম যে কিভাবে করা হয়। পরের বাক্যটি দেখো বন্ধুরা, হি সেইড আই উইল বি ইউজিং দ্য রুম নেক্সট মান্থ। হয়তো কেউ ঘর ভাড়া দেবে, তো তাকে সে বলেছে পরের মাস থেকে আমি আমার ঘরটা লাগবে বা পরের মাস থেকে ঘরটা আমি ব্যবহার করব। তো সে বলেছে হি সেইড আই উইল বি ইউজিং দ্য রুম নেক্সট মান্থ, এই ঘরটা আমি পরের মাসে ব্যবহার করব। তো এর ন্যারেশন করলে কি দাঁড়াবে, ইনডিরেক্ট স্পিচে, এটা তো ডিরেক্ট স্পিচ ছিল, হি সেইড দ্যাট, বুঝতে পারছো আইটা হয়ে যাবে আবার হি, উইল বি হবে উড বি, ইউজিং the room next month। তো বন্ধুরা
তোমরা লক্ষ্য করো যে আমরা কিন্তু আগের মতোই উইলটাকে শুধুমাত্র রুট করেছি, আই এই প্রোনাউনটা চেঞ্জ হয়ে হি হয়েছে, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট দিয়ে লিঙ্ক হয়েছে এবং শেষে একটা ফুল স্টপ হয়েছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স পরিণত হয়েছে। তো বন্ধুরা একটা জিনিস, ওই গ্রামারের যে ভাষাটা সেই ভাষাটা তোমাদের নোটস করে নিতে বলবো জেনারেল নলেজের জন্য। এটা ছিল কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোনটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স? এইটা, আই উইল বি ইউজিং দ্য রুম নেক্সট মান্থ, অর্থাৎ আগামী মাসে আমি ব্যবহার করতে থাকবো, অর্থাৎ কন্টিনিউয়াসলি আমি ব্যবহার করবো, আমি আর ঘরটা ছাড়বো না। এই কন্টিনিউয়াস টেন্সটা যদি থাকে তবে যে জিনিসটা হলো হি উড বি ইউজিং, এই উড বি ইউজিং একে গ্রামারের ভাষায় বলা হয় কন্ডিশনাল কন্টিনিউয়াস। তো একে বলা হয় কন্ডিশনাল কন্টিনিউয়াস। তোমরা অনেক সময় হয়তো অনেক জায়গায় শুনতে পারো কন্ডিশনাল কন্টিনিউয়াসের একটা এক্সাম্পল দাও, তো এই বাক্যটাই হবে আনসার। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্ত শেষ করছি। আমরা পরবর্তী ভিডিওতে পাস্ট টেন্সের যে ন্যারেশনগুলো এলাবোরেটলি আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। তোমরা আজকে যে জিনিসগুলো শিখলে সেটা হচ্ছে, আমি সংক্ষেপে একবার বলে যাই যে আমরা কখন দ্যাট ব্যবহার করি লিঙ্কার, কখন ব্যবহার করি না। আমরা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট সেগুলো আমরা কখন ব্যবহার করি এবং কিভাবে চেঞ্জ করি ন্যারেশন। তোমরা শিখলে প্রেজেন্ট কন্ডিশনাল এবং কন্ডিশনাল কন্টিনিউয়াস কিভাবে তৈরি হয়, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, এই দুটো টেন্সকে আমরা কিভাবে চেঞ্জ করি। ফিউচারের আরও যে দুটো টেন্স আছে সেগুলো এখন প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয় না, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুটো টেন্স প্র্যাকটিক্যালি কোনো ব্যবহার নেই, সেই কারণে আমরা শিখি না এবং তোমাদের অতিরিক্ত শেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু কোনো কাজে লাগে না সেহেতু আমরা ওটা শিখি না। তো আমরা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ পাস্ট টেন্সগুলো এলাবোরেটলি আলোচনা করব এবং এই বিষয়ে আগের থেকে বলে রাখি যে পাস্ট টেন্সে তো তোমরা জানো যে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে টেন্স আছে। সেই চারটে টেন্স তো আলোচনা করবই, সাথে বলে রাখি বন্ধুরা কিছু হিস্ট্রিক্যাল ফ্যাক্ট আছে, সেই হিস্ট্রিক্যাল ফ্যাক্টগুলো কীভাবে ব্যবহার করতে হয় আমরা ওই পাস্ট টেন্স শিখতে গিয়ে সেইগুলোও শিখব। সাথে মোডাল অক্সিলারি যে সমস্ত আছে উড, শুড, মে, মাইট, এইগুলোর যে ন্যারেশন কীভাবে করতে হয় সেটাও আমরা ওই পরবর্তী ভিডিওতে শিখব। ও শেষে বলে রাখি একটা কথা তোমাদের, যে তোমাদের যদি কোনো মনে ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে এবং আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাকে ফোনও করতে পারো, ফোন নাম্বারটা আমার অনেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। স্টে টিউনড উইথ মি ফর মোর ভিডিওস লাইক দিস।